আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় মুজিবনগর সরকার, যাকে অস্থায়ী সরকার বা প্রবাসী সরকারও বলা হয়ে থাকে। আলোচনায় রয়েছে যথারীতি আমি মোহাম্মদ কামরুল হাসান। চলুন শুরু করা যাক। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 1971 সালের 10 এপ্রিল জনগণের রায়ে নির্বাচিত সদস্যদের নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী সরকার নামে যে সরকার গঠিত হয় তাকে মুজিবনগর সরকার বলে। মুজিবনগর সরকার গঠিত হয় 1971 সালের 10 এপ্রিল। শপথ গ্রহণ হয় 1971 সালের 17 এপ্রিল। দায়িত্ব বন্টন 18 এপ্রিল। শপথ বাক্য পাঠ করান এম ইউসুফ আলী এবং অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান। সেনাবাহিনীর প্রধান ছিলেন এম এ জি উসমানী। চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রউফ। বিমান বাহিনীর প্রধান গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। রাজধানী বৈদ্যনাথতলা মেহেরপুর, বর্তমানে মুজিবনগর। পতাকা সবুজ আয়তাক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত, সেই লাল বৃত্তের মাঝে বাংলাদেশের মানচিত্র খচিত, এবং বিলুপ্তি ঘোষণা করা হয় 1972 সালের 12 এপ্রিল। সুষ্ঠুভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার উদ্দেশ্যে 1972 সালের 10 এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপ্রধান ও সশস্ত্র বাহিনীসমূহের সর্বাধিনায়ক করে সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী সরকার ঘোষণা করা হয়। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ, অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী এবং স্বরাষ্ট্র, সাহায্য ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন মোহাম্মদ কামরুজ্জামান। প্রতিরক্ষা মন্ত্রণালয় মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করার লক্ষ্যে সমগ্র বাংলাদেশকে গণতান্ত্রিকভাবে 11টি সেক্টরে বিভক্ত করে। এছাড়াও কর্নেল উসমানী এস ফোর্স, কে ফোর্স, জেড ফোর্স নামে ব্রিগেড আকারের 3টি ফোর্স গঠন করেছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সরাসরি তত্ত্বাবধানে পররাষ্ট্র দপ্তরের প্রধান কাজ ছিল বহির্বিশ্বে জনমত গড়ে তোলা এবং যথাসম্ভব বন্ধুরাষ্ট্রদের কাছ থেকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আদায়ের সর্বোচ্চ চেষ্টা করা। অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় যুদ্ধকালীন সময়ে বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যয় যুদ্ধক্ষেত্র থেকে প্রাপ্ত সম্পদের সংরক্ষণের ব্যবস্থা করা, বন্ধুপ্রতিম দেশসমূহ থেকে প্রাপ্ত অর্থ সাহায্যের সুষ্ঠু ব্যবহার ইত্যাদি কাজ সুশৃঙ্খলভাবে পরিচালনা করার উদ্দেশ্যে গঠিত হয় অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কাজ শুরু করার পর এটি সরকারের মূল চালিকা শক্তি হিসেবে পরিগণিত হয়। এছাড়াও সরকারের অর্থ সংস্থানের জন্য বাংলাদেশ ফান্ড নামে একটি তহবিল খোলা হয়, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ জমা হতো। তথ্য ও বেতার মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের কার্যক্রম ও সাফল্য ছিল বহুমুখী। একদিকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষদের অবিরাম উৎসাহ যোগানো, অন্যদিকে পত্রপত্রিকা, ছোট ছোট পুস্তিকা, লিফলেট ইত্যাদি নিয়মিত প্রকাশের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে বিভিন্ন খবরাখবর পৌঁছানো সহ এসবের পরিকল্পনা করাই ছিল তথ্য মন্ত্রণালয়ের অন্যতম কাজ। স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে পুলিশ প্রশাসন গঠন, প্রত্যক্ষ নিয়ন্ত্রণে ত্রাণ ও পুনর্বাসন বিভাগের কার্যক্রম সম্পন্ন করাই ছিল এই মন্ত্রণালয়ের অন্যতম কাজ। স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয় শত্রুর আক্রমণে যারা আহত হতেন তাদের সেবা প্রদানই ছিল এই মন্ত্রণালয়ের মুখ্য কাজ। এছাড়া বেসরকারি খাতে বাংলাদেশের সকল শ্রেণীর নাগরিকদের চিকিৎসা সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ও তা বাস্তবায়ন করা হয়। এক কথায় যুদ্ধকালীন সময়ে এই বিভাগের প্রয়োজনীয়তা ও ভূমিকা দুটোই ছিল অপরিসীম। মুক্তিযুদ্ধের বিজয়কালীন ঘটনা প্রবাহ এবং পাকিস্তানের আত্মসমর্পণ। 10 ডিসেম্বর গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী 13 ডিসেম্বর থেকে বেতার মাধ্যমে পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণ করার জন্য বারবার আহ্বান জানানো হয়। পাকিস্তানি বাহিনী 16 ডিসেম্বর সকালে আত্মসমর্পণ করার ঘোষণা দেয়। সেদিন বিকাল 4:31 আত্মসমর্পণের সময় হিসাবে নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত হয় আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে থাকবেন প্রধান সেনাপতি কর্নেল উসমানী, কিন্তু তার সাথে তাৎক্ষণিক যোগাযোগ করা সম্ভব না হওয়ায় গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকারকে বাংলাদেশের পক্ষ হতে প্রতিনিধি হিসেবে পাঠানো হয় এবং আত্মসমর্পণের পর যত দ্রুত সম্ভব সরকারের প্রধান কার্যালয় ঢাকায় স্থানান্তর করা হয়।